আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সব থেকে বড় আন্তর্জাতিক মানের জালিয়াতকে, এই প্রশ্নটা যদি কোনো সুস্থ মস্তিষ্কের সুস্থ সবল স্বাভাবিক কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়, এক বাক্যে সে বলে দেবে, চোখ বন্ধ করে সে বলে দেবে, সুদখোর ইউনূস। সুদখোর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছে। আপনারা কি জানেন এই নোবেলটা শুধুমাত্র তার ব্যক্তিগত নোবেল না, গ্রামীণ ফোন এই নোবেলের অংশীদার। সুদের বিজনেস করে, সুদের ব্যবসা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে, পশ্চিমাদের দ্বারস্থ হয়ে, পশ্চিমাদেরকে পে করে, অর্থ দিয়ে, ক্লিন্টন ফাউন্ডেশনকে টাকা দিয়ে নোবেল বাগিয়ে নিয়েছে। আর নোবেল পশ্চিমারা কাদেরকে দেয় এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ইরান থেকে মিয়ানমার, মিয়ানমার থেকে বাংলাদেশ, যাদেরকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে পরবর্তীতে সে দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করানো হয়েছে এবং সেই দেশকে ধ্বংসযজ্ঞ বানিয়ে ছেড়েছে পশ্চিমারা। এবং সুদখোর ইউনূসের মধ্য দিয়ে বাংলাদেশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকে আপনারা ভাবতে পারেন আমরা বানিয়ে কথা বলি, আমরা মিথ্যা কথা বলি। আপনারা খবর নেন, খবর নিয়ে দেখেন নোবেল যারা যারা পেয়েছে তাদের দেশের পরিস্থিতি আসলে কি। আর আপনারা বাংলাদেশের প্রেক্ষাপট দেখেও যদি এখনো ভেবে থাকেন যে নোবেল পুরস্কার পেয়েছে আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আমাদের ইউনূস স্যার, কিন্তু ইউনূস স্যার যে প্রতিনিয়ত আপনাদের দেশের 12টা বাজিয়ে দিচ্ছে, আপনাদের দেশকে আসমান ভরা তারা দেখিয়ে দিচ্ছে, আপনারা কি সেটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না। আর আপনারা বুঝার মতো মানসিকতা রাখেন না, কারণ আপনারা তো বুঝার চেষ্টা কখনো করেন নাই। একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন সে দেশের সকল মানুষকে জালিয়াত বলে, বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমে সেটা ভাইরাল হয় যে বাংলাদেশের সবাই জালিয়াত, বাংলাদেশের মানুষ ভিসা জালিয়াতি করে, বাংলাদেশের মানুষ পাসপোর্ট জালিয়াতি করে। সুদখোর ইউনূসের মুখে বলতেছে, শুনেন আপনারা, দেখেন কি বলতেছে। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন। এখন আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে কি সে দেশের মানুষকে কেউ জালিয়াত বলতে পারে? সে যে জালিয়াত বললো আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, সে কি জালিয়াত না? সে তো আন্তর্জাতিক মানের জালিয়াত। জালিয়াতি করে নোবেল পেয়েছে, জালিয়াতি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। তাহলে সে নিজের দিকে সেটা না নিয়ে কিভাবে বাংলাদেশের মানুষকে বলে জালিয়াত? কিভাবে বলে? এটা কি হইতে পারে? একটা দেশের রাষ্ট্রপ্রধান কিভাবে, কোন যুক্তিতে সে দেশের মানুষকে জালিয়াত বলে? এটা কি কখনো মেনে নেওয়ার মতো কথা? শেখ হাসিনা শুধুমাত্র বলেছিল কোটার সুবিধা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে, এই কথাটাকে ভিন্নভাবে উপস্থাপন করে ভুল অপব্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পরবর্তীতে জামাতের এক নেতা বললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, অর্থাৎ নারীদেরকে, বেশ্যা। ডাকসু একটা বেশ্যাদের আড্ডাখানা, মদের আড্ডাখানা। কই, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সচেতন শিক্ষার্থীকে স্লোগান দিতে দেখলাম না, তুমি কে আমি কে, বেশ্যা বেশ্যা। কে বলেছে? কে বলেছে? জামাত নেতা, জামাত নেতা। দেখি নাই। আজকে সুদখোর ইউনূস বাংলাদেশের সবাইকে, শুধুমাত্র আপনাকে আমাকে বলেনি, শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরকে বলেনি, সবাইকে গণহারে বলেছে বাংলাদেশের মানুষ জালিয়াত, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মানুষ একটা কাজে পারদর্শী, জালিয়াতিতে। এটা বলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো মিছিল কিন্তু বের হয়নি। এটা বলার পর কোনো সুশীল সমাজ, বুদ্ধিজীবী, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কেউ কিন্তু সুদখোর ইউনূসের এই কথার প্রতিবাদ জানিয়ে একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। কেন দেবে? কারণ সুদখোর ইউনূসের বেলায় সবকিছু হালাল, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বেলায় সবকিছু হারাম। কারণ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করেছিল। শেখ হাসিনা বাংলাদেশে একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি এনে দিয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যমায়ের দেশে পরিণত করেছে। শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে, শেখ হাসিনা বাংলাদেশের সামাজিক কাঠামোকে পরিবর্তন করেছিল। শেখ হাসিনা বাংলাদেশের নারী ক্ষমতায়ন বৃদ্ধি করেছিল। শেখ হাসিনা বাংলাদেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখেছিল। শেখ হাসিনা বাংলাদেশের সকল কাঠামোকে পরিবর্তন করেছে। শেখ হাসিনা পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছে, বিমানবন্দরের 3য় টার্মিনাল করেছে। কিন্তু সুদখোর ইউনূস গত 17 মাসে কিচ্ছু করতে পারে নাই। উল্টা বাংলাদেশের পাসপোর্ট দেখলে এখন লাথি মারে। বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশনে বাংলাদেশের পাসপোর্ট দেখালে তারা বলে, ইউ আর টেররিস্ট ফ্রম টেররিস্ট কান্ট্রি। বুঝেন আপনারা এইটা কতটা লজ্জার? যখন লাল সবুজের পাসপোর্ট দেওয়ার পর আপনাকে টেররিস্ট হিসেবে আখ্যা দেয় বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশন অফিসাররা, তখন এই লজ্জা কোথায় লুকাবো বলেন? আজকে সুদখোর ইউনূস বলতেছে বাংলাদেশের মানুষ জালিয়াতিতে এক্সপার্ট, বাংলাদেশের মানুষ জালিয়াতি করে। এটা কোনো কথা হইতে পারে? এটা কোনো রাষ্ট্রপ্রধানের বক্তব্য হতে পারে? আপনারা কেউ দেখেছেন কোন দেশের রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের সকল নাগরিককে বলে জালিয়াত, জালিয়াতিতে পারদর্শী?
ধরেন জালিয়াত বাংলাদেশের মানুষ, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ার সামনে এসে কি এ কথা বলতে পারে? সুদখোর ইউনূস অবৈধ হোক বৈধ হোক, সে তো রাষ্ট্রের প্রধান। সুদের ব্যবসা করে কি কোনো রাষ্ট্র পরিচালনা করা যায়? সুদখোর ইউনূস তো সুদের ব্যবসায়ী, সে সুদটা খুব ভালো বুঝে। রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়, কূটনীতি কি, এগুলা কোনো কিছুই তার মধ্যে কোনো নাই, উপস্থিত নাই, অনুপস্থিত সবকিছু। জমির দালাল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সে আবার আরেক দালালের কথা বলেছে। রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব নয়। আপনারা কি জানেন বাংলাদেশে সরকার পতনের পর থেকে কত হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে? শুধুমাত্র রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দেওয়ার কারণে বাংলাদেশের পাসপোর্টের যে আইন ছিল, বিধিমালা ছিল, রুলস ছিল, সেগুলো সবকিছু বাতিল করে দিয়েছে। পুলিশ ভেরিফিকেশন নামে যে একটা শব্দ ছিল পাসপোর্ট করতে গেলে করতে হতো, সেটা এখন আর লাগে না। তার মানে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিয়ে রোহিঙ্গাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছে, আর সেই রোহিঙ্গারা বিভিন্ন দেশের ইমিগ্রেশন নিয়ে আকাম কুকাম করতেছে, আর সেই ইফেক্ট পড়তেছে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে বাংলাদেশে তাদের উপর। এবং এটা পরিকল্পিত, এটাও ডিপ স্টেটের একটা ষড়যন্ত্র, বাংলাদেশের পাসপোর্টকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একদম মাটির নিচে নামিয়ে ফেলা, এবং সেটা করেছে সুদখোর ইউনূস, কিন্তু এই ক্ষেত্রে অনেক সফল। আসল কথায় আসি, অনেকেই গণভোট নিয়ে আমাকে কথা বলার জন্য বলেছিলেন, আমি একটা পর্ব বানিয়েছিলাম। আজকে গণভোট নিয়ে একটা সংক্ষিপ্ত আপনাদেরকে উদাহরণ দেই। সংস্কার কমিশনের আলী রিয়াজ একটা বক্তব্য দিয়েছে, নির্বাচনের পর সংসদ সদস্যরা 180 দিনের জন্য গণপরিষদ হিসেবে কাজ করবে। আলী রিয়াজ, নির্বাচনের পর 180 দিন, দ্যাট মিনস কত মাস? 6 মাস। অর্থাৎ নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসেও, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হনও, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের গণপরিষদ তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। অর্থাৎ যদি হা ভোটে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ হা ভোট জিতে যায়, সুদখোর ইউনূস জিতে যায়, সেই ক্ষেত্রে তারা 180 দিন গণপরিষদ হিসেবে কাজ করবে। তার মানে মুদ্রা কথা হলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও প্রায় 180 দিন সুদখোর ইউনূস তার ক্ষমতার কর্তৃত্ব ধরে রাখবে। যার কারণে সুদখোর ইউনূসের প্রেস উইংস এর পক্ষ থেকে জানানো হয়েছে মার্চে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সুদখোর ইউনূস। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আরো ব্যাখ্যা দিতে হবে। অর্থাৎ বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেও নির্বাচনের মধ্য দিয়ে, তারপরেও বিএনপিকে পুরোপুরি রাষ্ট্র ক্ষমতা পেতে 180 দিন অপেক্ষা করতে হবে। 6 মাস বিএনপিকে অপেক্ষা করতে হবে সরাসরি ক্ষমতা নেওয়ার জন্য, কিংবা সংসদ গঠনের জন্য, কিংবা হোয়াটএভার যাই হোক না কেন। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে বিএনপিকে 6 মাস অপেক্ষা করতে হবে, যদি নির্বাচনে গণভোটে হা জয়যুক্ত হয়। এবং যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো কারণে জামাতকে নির্বাচনে জিতিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে প্রেক্ষাপট অন্যদিকে চলে যাবে। যদি জামাত জয়যুক্ত না হয়, সেক্ষেত্রে গণভোটে হা জয়যুক্ত হবে, এটুকু নিশ্চিত থাকতে পারেন আপনারা। বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ভোটের মাধ্যমে জিতুক, বাট হা কিন্তু জয়যুক্ত হবে। আর হা জয়যুক্ত হলে বিএনপির তারেক রহমানের, তারেক ভাইয়ার ক্ষমতায় আসার যে বাসনা, যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু আসলে আদৌ পূরণ হচ্ছে না। সো ভাবতেই পারছেন গণভোট বাংলাদেশের মানুষের জন্য একটা প্রতারণার ফাঁদ। এখন আপনারা গণভোট দিতে যাবেন কিনা, আপনারা জাতীয় নির্বাচনের ভোট দিতে যাবেন কিনা, এটা সিদ্ধান্ত পুরোপুরি আপনাদের। তবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে কোনোদিনও গ্রহণযোগ্য হবে না। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সব থেকে জঘন্যতম নির্বাচন হবে, সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। সুতরাং আপনাদের প্রত্যেকের উচিত হবে নির্বাচন কেন্দ্রে ভোট দিতে না যাওয়া। আপনারা অনুপস্থিত হয়ে একটা ইতিহাস সৃষ্টি করে দেন যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, যে নির্বাচনে সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার নাই, তাদের প্রার্থী নির্বাচনের অধিকার নাই, সেই নির্বাচন আপনারা একযোগে বয়কট করেন। তাহলে এরা বুঝে যাবে গণভোট আসলে জায়গা বরাবর ঢুকে গিয়েছে। আমি 12 তারিখে একটি নির্বাচনের কথা শুনছেন, যে নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিদেশে প্রশাসনে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এবং রাজনীতির বাইরের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কেন বিরাজ করছে? মানুষ জানে না এই নির্বাচনটিতে বাংলাদেশের ভাগ্য, বাংলাদেশ নামক রাষ্ট্রটি কোন ডাইরেকশনে রওনা দিবে। প্রধানত 2টি দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে, আর যে দলটি বাংলাদেশের জন্ম, বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের আজকের যে মধ্য আয়ের বাংলাদেশ, এইটি বিনির্মাণের সাথে যাদের সবচাইতে বেশি ভূমিকা, সেই দলটিকে ফ্যাসিস্ট ইউনূস সরকার, এ অবৈধ ইউনূস সরকার কিছু বাটপার এবং চাটুকারকে নিয়ে আওয়ামী লীগ সরকারকে তার বাইরে রেখেছে। এটা হচ্ছে তার মেটিকুলাস ডিজাইনের অংশ। কারণ এই বাংলাদেশ নামক বদ্বীপটি পৃথিবীর নানান শকুনদের দৃষ্টিতে পড়েছে। এই দৃষ্টিতে পড়ার মূল কারণ হলো ভারতীয় উপমহাদেশ, চায়না, জাপান এবং এই কন্টিনেন্টের অন্যান্য দেশ পৃথিবীতে এমন একটা জায়গা তৈরি করেছে, এখন অর্থনীতি বলেন আর জনসংখ্যায় বলেন, প্রভাব প্রতিপত্তিতে বলেন, তারা কিন্তু আগামী বিশ্বের প্লেয়ার। তাই যারা আজকের দিনের মোড়ল, তারা চিন্তা করলো আমরা তো এইভাবে এই ভারতীয় উপমহাদেশ,
এই ইন্দো চায়না, এই জাপান উপসাগর, মধ্যপ্রাচ্য, তাদেরকে এইভাবে উঠে যেতে দিতে পারি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাদের টুটি চেপে ধরতে হবে। আর এই টুটি চেপে ধরতে হলে 7 সমুদ্র 13 নদীর পার থেকে তো বিমান চালিয়ে সেখানে যুদ্ধ করা যাবে না। 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে তো সৈন্যবাহিনী উড়িয়ে আনা যাবে না। সপ্তডিঙ্গা নৌবহর চালাতে গেলেও একটা দীর্ঘ সময় লাগবে। তাহলে কি করতে হবে? মির্জাপুর তৈরি করতে হবে গরিব। আপনারা শোনেননি, কোনো এলাকায় যদি গরু চুরি হয়, বাইরের থেকে লোক ঠিকই আসে, কিন্তু লোকাল 2-1 জন থাকে যারা রেকি করে আসে কিভাবে চুরি করবে, কখন চুরি করবে, কার গরু চুরি করবে। ঠিক তেমনি এই লোকাল কোলাবরেটর যেমন 71 ছিল, যারা মানুষকে ঘর দেখিয়ে দিয়েছে, বাড়ি দেখিয়ে দিয়েছে, বুদ্ধিজীবী দেখিয়ে দিয়েছে, দিয়ে তাদেরকে হত্যা করিয়েছে। ঠিক তেমনি এই লোকাল কোলাবরেটর ছাড়া, এই লোকাল দালাল ছাড়া, এই মির্জাফর ছাড়া এটা সম্ভব না। তখন এই 7 সমুদ্র 13 নদীর ওপারের মানুষরা চিন্তা করলো, এই বদ্বীপ সমভূমি বাংলাদেশ, এর যে একটি সমুদ্র সীমা রয়েছে, একটি সমুদ্র রয়েছে বঙ্গোপসাগর, যার বিশাল একটি অংশ, এই বঙ্গোপসাগরটিকে যদি দখল করা যায়, এখানে যদি একটি আপনার ঘাঁটি করা যায়, নৌঘাঁটি, বিমান ঘাঁটি, সর্বোপরি একটি সামরিক ঘাঁটি তৈরি করা যায়, তাহলে মাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়া, এই চীন, এই ভারত, এই মধ্যপ্রাচ্যকে কবজা করে রাখা সহজ হবে। সেই জন্যই এই বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টি পড়েছে। এই দৃষ্টি পড়ার পর তারা কিন্তু বাংলাদেশের প্রতি দৃষ্টিটা প্রথমে পড়ে নাই। প্রথমে ভারত, তারপরে শ্রীলঙ্কা, তারপর মিয়ানমার, ওইসব দেশের সাথেও তারা সলাপরামর্শ করেছে, কিন্তু কেউই তাদের ডাকে সাড়া দেয়নি। কিন্তু বাংলাদেশে যে সরকার ছিল তারাও দেয়নি। তখন তারা ডক্টর ইউনূসের মতো মেটিকুলাস ডিজাইনের একটা প্ল্যান হিসেবে তাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর তার মাধ্যমে অনেক কিছু ফায়দা হাসিলের চেষ্টা করেছে, কিন্তু যেহেতু সে একটি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার, অনেক কিছু করার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই। তাই তারা দৃষ্টি দিয়েছে আগামী নির্বাচনে কোন তাবেদারকে তারা নিয়ে আসবে, যারা বাংলাদেশের স্বার্থ, বাঙালির স্বার্থ, এই বদ্বীপ সমভূমির স্বার্থ বিক্রি করতে পারবে। সেই জন্য তারা টার্গেট করেছে যারা জীবনে কোনোদিন ক্ষমতার স্বাদ পায় নাই, তাদেরকে যদি ক্ষমতাটা দেওয়ার চেষ্টা করা যায়, তাহলে মনে হয় তাদের স্বার্থটা হাসিল হবে। আর এখানে দুইটি জোটের মধ্যে বিএনপি 3-4 বার ক্ষমতায় ছিল। শুধু ক্ষমতায় কখনো এককভাবে বা দলগতভাবে হইলেও মানে ডমিনেন্ট পজিশনে জামাত কখনো ছিল না। তাই এখন জামাত মরিয়া, যদি দরকার হয় বাংলাদেশের 2টা ডিস্ট্রিক্ট বিক্রি করে দেওয়া, তাও তারা দিবে। যদি দরকার হয় সমুদ্র, বাংলাদেশের সমুদ্র পুরোটা বিক্রি করে দেওয়া, তাও তারা দিবে। যদি দরকার হয় তারা দোজগে যাওয়ার জন্য বেহেশতের টিকিট বিক্রি করবে, তাও তারা করবে। যদি দরকার হয় ইসলামকে বিক্রি করে দিবে, তাও তারা করবে, এবং সেটা করছে। আমরা দেখছি 2 দিন আগেও যেই সব ছেলে পেলে বিএনপির জন্য গলা ফাটিয়েছে, পাল্লা মার্কা নিয়ে কিন্তু তারা এখন নির্বাচন করছে। তো এই অবস্থায় আগামী নির্বাচনটি কোন দিকে যাবে, সেটা একটা বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন যদি সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগ নেই, মানুষের পার্টিসিপেশন একদম নিম্নমানের হবে, সেটাকে পুলিয়ে পাপিয়ে দেখানোর জন্য আগে থেকে ওই ডাস্টবিন শফিক কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে যে তিনি নির্বাচনের ভোট গণনা হতে সময় লাগবে, কারণ কাকে কোথায় পাশ করানো হবে, কার বক্সে কত ভোট দেওয়া হবে, সেটা স্থির করতে একটু সময় লাগবে। এটা আগে থেকে বলে দিয়েছে, ভালো। এটা অন্তত মানুষ জানলো যে ইঞ্জিনিয়ারিং করার জন্য যে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে সময় দরকার, তারা সেই সময়টি জনগণের কাছ থেকে চেয়ে নিচ্ছে। তারপর আসেন, এই চেয়ে নেওয়ার ফলে ধরেন যদি সুষ্ঠু নির্বাচন তারপরেও হয়, বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে। এখন বিএনপিকে কি ভিক্টরি দেওয়ার জন্য ডক্টর ইউনূস নির্বাচনের আয়োজন করেছেন? করেননি। ডক্টর ইউনূস নির্বাচনের আয়োজন করেছে তার প্রভুদেরকে খুশি করার জন্য, অর্থাৎ তাকে যারা একটা পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের মসনদে বসিয়ে যত সব অপকর্ম করাচ্ছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করছে, বাংলাদেশের গত 53 বছরের
ইতিহাস এবং ঐতিহ্যকে ধ্বংস করাচ্ছে তাকে দিয়ে। তাদের একটা প্ল্যান আছে, সেই প্ল্যানের অংশ হিসেবে কাকে কোথায় পাশ করাতে হবে সেটা কিন্তু তারা নোট দিয়ে দিয়েছে। তো সেই জন্য ডক্টর ইউনূস বিএনপিকে পাশ করানোর কোনো মনোবাসনা নিয়ে নির্বাচন দিচ্ছে না। এখন বিএনপির পরিবর্তে তারা চাচ্ছে জামাতকে যদি ক্ষমতায় আনা যায়। এখন জামাত যদি ক্ষমতায় আসে, ধরেন তার মেটিকুলাস ডিজাইনে জামাতকে নিয়ে আসতে চাইল, তাহলে কি হবে? আপনারা অনেকে বলছেন যে বিএনপিকে দেখছি, আওয়ামী লীগকে দেখছি, জাতীয় পার্টিকে দেখেছি, এবার একটু জামাতকে দেখি, এরকম অনেকে ভাবছেন। তো কারণ জামাতকে দেখলে জামাতের ভবিষ্যৎ কি হবে সেটা আপনারা দেখবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। অনেকে এটার প্রতি উত্তরে বলছেন অনেক কিছুই তো খেলেন, গু তো আর খেলেন না, একবার গু খেয়ে দেখেন। তা আমি সেই কঠিন কথায় যাব না। অনেকে দেখতে চান, ভালো কথা, দেখতে চান, কিন্তু দেখার আগে আরো একটু বিশাল ক্যানভাসে দেখেন। সারা পৃথিবীতে জামাতি চেতনার যে রাষ্ট্রগুলো আছে, মৌলবাদী চেতনার যে রাষ্ট্রগুলো আছে, ধর্মীয় মৌলবাদের ভিত্তিতে অর্থাৎ সাম্প্রদায়িক চেতনায় যে রাষ্ট্রগুলো আছে, তৈরি হয়েছে রাজনৈতিক দলের মধ্যে, সেই রাষ্ট্রগুলোর কি অবস্থা আছে? 1 নাম্বার, বাইতুল মোকাররমে, ঢাকার রমনায়, বিভিন্ন জায়গায় আমরা ওয়াজ শুনতাম, তারপরে আমরা বিশাল হাকডাক শুনতাম যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। খেয়াল করে দেখেন, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। তাদের যে সে তালেবান হওয়ার আকাঙ্ক্ষা, সেই তালেবান রাষ্ট্রটির দিকে তাকান। দক্ষিণ পূর্ব এশিয়াতে বা এশিয়া মহাদেশে সবচাইতে কম মাথাপিছু আয়ের দেশ, মাত্র 600 মাথাপিছু আয়, ডলার মাথাপিছু আয়, সেই দেশটির নাম হচ্ছে আফগানিস্তান। তার মানে আপনাকে আফগানিস্তান তারা বানাতে পারবে, কারণ আপনি তো সেই মডেলের দিকে যেতে চান। তো এই তালেবানি মডেল, এই আফগানি মডেল, আপনার শিশুর যদি মেয়ে হয় তার কপাল খারাপ। 5ম শ্রেণীর উপরে তিনি আর পড়াশোনা করতে পারবেন না, রাজনীতিতে তার অংশগ্রহণ থাকবে না। কেন বলছি রাজনীতিতে আর নারী থাকবে না? জামাতে ইসলামী 280 বা 300টি আসনে তার জোট সহ প্রার্থী দিয়েছে। তার মধ্যে জামাতে ইসলামীর প্রার্থী হচ্ছে 200-র উপরে, 250 প্রায়। এই 250 আসনের মধ্যে জামাতে ইসলামের একজনও কি নারী প্রার্থী আছে? নেই। কেন নেই? কারণ তারা নারী বিদ্বেষী। এই নারী বিদ্বেষী লোককে, তারা নারীকে বিশ্বাস করে দাসী হিসেবে, বান্দি হিসেবে, এবং সেই জন্য এই বান্দি দাসীদেরকে তাদের ভাষায় তারা জায়গায় জায়গায় লেলিয়ে দিয়েছে, ঘরে ঘরে গিয়ে বিকাশে টাকা দিচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়ে পুষলিয়ে পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। অথচ এই নারীরা জানে না তার জন্য বিষ নিয়ে এসছে, সে ওই বিষ খেয়ে তার শিশু সন্তান সহ মারা যাওয়ার ব্যবস্থা করছে। খেয়াল করে দেখেন, একজন নারী প্রার্থীও জামাতের নেই। শরিকদের থাকতে পারে, শরিকদের কথা তো আলাদা, কিন্তু জামাতের একজনও নারী প্রার্থী নেই। একজন হিন্দু প্রার্থী আছেন, তিনিও মুসলমান হওয়ার কাতারে আছেন, যেই কোনো সময়ে তিনি কালেমা পড়ে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নেবেন বলে আমরা শুনেছি। আচ্ছা আসেন, তার মানে এই বাংলাদেশকে আফগানের মডেলে করলে আমাদের এখনের যে মাথাপিছু আয় $2700 মিনিমাম, সেই $2700 কমিয়ে কিন্তু $600 আনতে হবে। আচ্ছা বাংলাদেশের বাদ দেন, এবার আছেন পাকিস্তান। এই তালেবানি চিন্তা চেতনা পাকিস্তানেও জন্ম হয়েছিল, এই জামাতের পাকিস্তানেও জন্ম হয়েছিল। ধর্মকে ব্যবহার করে পাকিস্তানে জিঙ্গুইজমের কিন্তু উৎপাদন হয়েছে, জঙ্গি উৎপাদন সারা বিশ্বে পাকিস্তান করে থাকে। সেই পাকিস্তানের অবস্থার দিকে যদি দেখেন, ওই দেশে মোট 23 কোটি মানুষ, তার মধ্যে 4 কোটি মানুষ ভিক্ষা করে। গত 1 বছরে 40,000 মানুষকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে ভিক্ষাবৃত্তির জন্য। সৌদি আরবে হজের মৌসুমে উমরার সময় তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোসলেকা দিয়ে বলেছে যে আমাদের লোক আর ভিক্ষা করবে না। তাহলে ভিক্ষুক উৎপাদনের একটা প্রকল্প আপনারা পাবেন, কারণ ধনী হতে হলে তো টাকা আসতে হবে। তো ভিক্ষা করে যে পরিমাণ টাকা পাওয়া যায়, আগে মাদ্রাসার জন্য, মক্তবের জন্য যেই পরিমাণে টাকা উঠতো, এখন তো সেটা আর ওইভাবে উঠতে হয় না। এখন মানুষ, সমাজের অবস্থা ভালো, বিত্তবানরা করে দিতে পারে। তো সেই রকম জামাত যদি আসে, সেই রকম ভিক্ষুক উৎপাদনটা আপনাদের বেড়ে যাবে, কারণ তখন তো বাইতুল মাল আপনি বাধ্যতামূলক ভাবে দিতে হবে। সেই জন্য এই ভিক্ষুক উৎপাদন হবে। পাকিস্তানের মতো
80 বছরে একটি সরকার 5 বছর মেয়াদ পার করেনি, সেই রকম সরকার বাংলাদেশে আসবে। তারপরে আপনি ফিরান চোখ ইরানের দিকে। 1979 সালে ইরানে যখন ইসলামী বিপ্লব খামেনি করে, তখন খামেনি কিন্তু দেশে ছিলেন না, তিনি ছিলেন ফ্রান্সে। সেখান থেকে এসে এই বিপ্লবের নেতা হন তিনি। নেতা হওয়ার আগে ইরান ছিল মধ্যপ্রাচ্যের, আপনি জানেন পারস্য সভ্যতা, আপনি 5000 বছর পিছনে যান তাও দেখবেন ওসমানীয় খেলাফতের এমন জয় জয়কারের সময়ে ইউরোপের অর্ধেক যে ওসমানীয় খেলাফত যখন দখল করে নিয়েছিল, সেই ওসমানী খেলাফত পুরো মিডল ইস্ট দখল করে নিয়েছিল, যেটাকে অটোমান এম্পায়ার বলে, কিন্তু ইরান দখল করতে পারেনি। সেই ইরান যখন খামেনির নেতৃত্বে আসে, অর্থাৎ ধর্মীয় মৌলবাদীদের হাতে আসে, তখন সেই ইরানের অবস্থা ছিল, মানে 1979 সালের আগে, 79 সালের আগে ইরান ছিল মধ্যপ্রাচ্যের সবচাইতে বেশি মাথাপিছু আয়ের দেশ এবং সবচাইতে সভ্য এবং ধনী দেশ। এখন মধ্যপ্রাচ্যের সবচাইতে গরিব যে 3টি রাষ্ট্র, তার মধ্যে একটি হচ্ছে ইরান, একটি হচ্ছে সিরিয়া, আর একটি হচ্ছে ইয়েমেন। খেয়াল করে দেখেন এই 3টি দেশ, তার মধ্যে ইয়েমেনেও কিন্তু এই জঙ্গিবাদের উৎপত্তি হয়েছিল, সেটি ধ্বংস হয়ে গেছে। সিরিয়াতে জঙ্গিবাদ আসাদ সরকারকে উচ্ছেদের মাধ্যমে দেশটিকে ধ্বংস করে এখন ভিক্ষুকের জাতিতে পরিণত হয়েছে। আর ইরান পৃথিবীর 2nd বিগেস্ট ওয়েল প্রডিউসিং কান্ট্রি হওয়া সত্ত্বেও এখনো বাংলাদেশের ইরানের বাংলাদেশের 1 টাকা দিয়ে ইরানে 8000 রিয়াল পাওয়া যায়, ইরানি রিয়াল। খেয়াল করে দেখেন 1 টাকা সমান 8000 রিয়াল, মানে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। গত কদিনের আন্দোলনে 8500 মানুষকে হত্যা করা হয়েছে, কিন্তু সরকারের হাতে লাঠিয়াল বাহিনীটা ঠিকমতো কাজ করছে বলে সরকার টিকে আছে, যেখানে শেখ হাসিনা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হত্যা করতে পারে নাই বলে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। তো ইরান দেখলেন, মানে এখন আমাদের তো আর তেল নেই, আমাদের যা আছে ভিক্ষাবৃত্তি হয়তো আমরা করতে পারবো। সেই ইরানের দিকে তাকিয়ে দেখেন এই মৌলবাদী শক্তি, ধর্মভিত্তিক শক্তি ইরানকে মধ্যপ্রাচ্যের সবচাইতে দরিদ্র রাষ্ট্রগুলোর একটিতে পরিণত করেছে। তাহলে আমরা কি দেখালাম? আমরা ইরান দেখলাম, আফগানিস্তান দেখলাম, সিরিয়া দেখলাম ইয়েমেন, দেখলাম পাকিস্তান। তারপরে আরো যদি দেখতে চান আপনি আলজেরিয়াতে চলে যান। গৃহযুদ্ধ, যুদ্ধ, ক্ষুধা, দারিদ্র নিষ্পেষিত একটি দেশ, সেই দেশের নাম আলজেরিয়া। তো এখন এত কিছুর পরও আমরা শুনছি না, এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। এখন আপনারা যদি চোখ বন্ধ করে রাখেন, পৃথিবীর দিকে না তাকান, পৃথিবীর যেখানেই ধর্মীয় মৌলবাদী শক্তির উত্থান হয়েছে, সেই দেশটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। সমাজ বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থনীতি মাটির সাথে মিশে গেছে। জাতিতে দাঙ্গায় সমাজে অশান্তি, যুদ্ধ, গৃহযুদ্ধে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে রাষ্ট্র। তাহলে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, এই প্রজন্মকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের যে ইমানি বল, তাদের যে কথা, সেটা আমরা দেখেছি। 1971 সালেও তারা বলেছিল আমরা মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ যখন মজলুম হয়েছিল, তখন তারা গনিমতের মাল বলে বলে আমার আপনার মা বোনকে এই পাকিস্তানি হানাদারের হাতে তুলে দিয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, এই জাতি, এই দেশ, এই সমাজ একদিন এমন রিগ্রেট করবে যে রিগ্রেট করেও তারা আর বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যের জায়গায় ফেরত যেতে পারবে না। এই সমাজ, এই রাষ্ট্রকে যদি টিকাতে হয়, ধর্মভিত্তিক শক্তিকে, বেহেশতের টিকিট বিক্রি করা শক্তিকে এবং নারী বিদ্বেষী শক্তিকে বর্জন করতে হবে, এবং এই দেশ, এই সমাজের হাজার হাজার বছর থেকে চলে আসা ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। আপনারা দেখেছেন এদের যে ঔদ্ধত্য, ওদের যে প্ল্যান, এরা এই দেশটাকে, এই সমাজটাকে বিভক্ত করে, বিচ্ছিন্ন করে মাটির সাথে সরিয়ে দিতে চায়। বিএনপি,
আওয়ামী লীগ এরা ক্ষমতায় থাকলে অন্য দলের লোকও চাকরি পায়, কিন্তু জামাত যদি ক্ষমতায় থাকে, জামাত ছাড়া অন্য কোনো লোক টয়লেটের দারোয়ানির চাকরিও পাবে না। তাই আসুন সময় থাকতে আমরা আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের দেশ, আমাদের মাটি এবং মা যাদের দ্বারা দর্শিত হয়েছে তাদেরকে